বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য তো বন্দরের যে জলসীমা সেটা বাড়ানোর একটি পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখানে তো কিছু চ্যালেঞ্জও রয়েছে। যদি এরিয়া বাড়ে তাহলে যে জাহাজগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জাহাজ ভাঙার শিল্প হুমকির মুখে পড়তে পারে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, জাহাজ ভাঙা শিল্পের অনেক রকম পরিবেশগত প্রভাব আছে, সেটা আমরা জানি যে সেটা মিনিমাইজ করতে হবে। কিন্তু আমার ধারণা যে এখানে জলসীমা যদি বাড়ানো হয় এটা সবার জন্যই লাভ। কিন্তু আমাদের কিছু একদম প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, যে সেখানে কিন্তু তখন আবার যে কোস্টগার্ড বা ওইখানে যারা ভিজিলেন্সের কাজ করে নৌবাহিনী, তাদের কিন্তু তৎপরতা বাড়াতে হবে। তাদের জন্য আলাদা করে কিন্তু আমাদের তখন নৌ অবকাঠামো সেগুলো দিতে হবে। এবং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা তখন বাড়াতে হবে, যাতে করে আমাদের এই জায়গাটা নিরাপদ থাকে। আর এর পাশাপাশি যারা অপারেটররা কাজ করবে তাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে তখন। তার কারণ তখন আবার প্রচুর জাহাজ আসবে, জলসীমা বাড়লে তখন কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। তো একদিকে দায়িত্ব, অন্যদিকে যে সার্বিকভাবে ভবিষ্যতের যে অর্থনৈতিক সেই দিকে একটু চিন্তা করা। তা আমি মনে করি যে সেটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, এবং এইটাকে আমরা যেন ডিফেন্ড করতে পারি। মানে আমরা শুধুমাত্র জলসীমা বাড়ালেই হবে না, সেইখানকার ভিজিলেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা আসলে জাহাজের নিরাপত্তাটা দিতে চাই, এবং একই সঙ্গে বিদেশি বড় বড় জাহাজ আসবে, তাদের সঙ্গে ব্যবসা বাড়াবো। তো সেগুলো সব কিছু আমাদের করতে হবে। তো এটার স্বার্থে আমি মনে করি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের অতিরিক্ত বাজেট লাগবে, এবং এর পাশাপাশি যদি বিদেশিরা একটু এখানে বিনিয়োগ করতে চায় সেটার জন্য আমাদের আসলে ওয়েলকাম করতে হবে, এবং অলরেডি যারা আছে আর কি, তো তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। এইভাবে করে আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত, এবং সেটাকে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে এটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা উচিত। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের সবারই ফোকাস থেকে চট্টগ্রাম বন্দরের দিকে। আমাদের মোংলা বন্দর তো সেখানে আসলে তাদের সক্ষমতা রয়েছে, আমরা অন্যান্য বন্দরের দিকে কেন নজর দিতে পারছি না? না, আসলে মোংলা বন্দরে অনেক ইনভেস্ট করতে হবে। এখন চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু এখন আসছে, ওরা ডেভেলপও করবে, ওইখানে কিন্তু অনেক নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। 50,000-এর মতো নতুন কর্মসৃষ্টির একটা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন ওইখানে চীনে, তখন কিন্তু প্রায় 12টার মতো 11 থেকে 12টা কোম্পানি তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে যে ওইখানে পুরো আধুনিকায়ন করবে। কিন্তু ওইখানকার একটা বড় সমস্যা হচ্ছে যে এই পরশুর রিভার ওইটার কিন্তু ড্রেজিংটা রেগুলারলি ড্রেজ করতে হয়, অনেক ইনভেস্টমেন্ট লাগে। কিন্তু আমি মনে করি যে একটা ভালো সম্ভাবনা আছে, এবং পুরো ওই যে অঞ্চলটা আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেটাতে একটা বড় রকমের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারে এটা। এবং সবসময় অল্টারনেটিভ দরকার, যে একেবারে পুরো লোডটা যেন চট্টগ্রামের উপরে না পড়ে। এছাড়া আমাদের পায়রা বন্দর আছে, যদিও সেটা খুবই এক্সপেন্সিভ। ওইখানে বলা হচ্ছে যে ড্রাফটটা রেগুলারাইজ করতে কিন্তু অনেক খরচ হয়। তো অনেকেই বলছে যে এটা নাকি হোয়াইট এলিফেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটা করেছি, ওটাকে কীভাবে অপারেশনালাইজ করা যায়। এর পাশাপাশি আমাদের যে এই মাতারবাড়ি ডিপ সি পোর্ট, তো সেটার দিকেও একটু নজর দিতে হবে। অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে, দেরি হওয়া মানে হচ্ছে যে কস্ট ওভার রান। তো এটা তো আমাদের আসলে দেশের অর্থনৈতিক স্বার্থে কিন্তু এটা একটু স্পিড আপ করে এটাকে যদি আমরা চালু করি, তাহলে ওইটা হয়ে গেল ডিপ সি পোর্ট। ওইটা পুরো আমাদের সমস্ত বন্দরগুলোকে ফিট করবে। তো চট্টগ্রাম বন্দরের উপর তখন চাপ কিছুটা কমবে, কিন্তু আমাদের ওভারঅল ক্যাপাসিটিটা বাড়বে। এইভাবে করে বাংলাদেশের এই সমুদ্র বন্দরগুলোকে নিয়ে একটা মাস্টার প্ল্যান দরকার। তা আমরা আলাদা আলাদাভাবে পুরো বিষয়টাকে দেখছি, কিন্তু এগুলো কিন্তু সবগুলো একটার সাথে আরেকটা জড়িত, এবং পুরো যে রিজিওনাল যে ভ্যালু চেইন, সেই ভ্যালু চেইনের যে একটা গ্রোথ, তো সেইটাতেও আমাদের এটা অবদান রাখবে। এবং এর পাশাপাশি এক পোর্টের সাথে অন্য দেশের পোর্টের যে কানেকশন, এবং এখানকার ইন্টারন্যাশনাল বিজনেস, শিপিং লাইনের এখানে আসা, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, মডার্নাইজেশন, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, স্যাটেলাইট, অনেক কিছু এটার সঙ্গে জড়িত, এবং অনেকে ইনভেস্ট করতে চায় বাংলাদেশে। এটা যদি কাজ করে এখানে বিদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করলে বাংলাদেশের ভিতরে আপনার হিউম্যান রিসোর্সে এটা ডেভেলপমেন্ট হবে। তো সব মিলিয়ে বিশাল একটা সম্ভাবনা আছে। আমি মনে করি যে বর্তমান সরকার যদি এটার উপর বিশেষ নজর দেয় এবং একটা মহাপরিকল্পনা গ্রহণ করে, আমি মনে করি বাংলাদেশের যে অর্থনৈতিক চেহারা সেটা পাল্টে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পাল্টানোর জন্য তো আসলে আমাদের গভীর সমুদ্র বন্দরের দিকে নজর দেওয়া দরকার। আপনি গভীর সমুদ্র বন্দরের কথা বলছিলেন, কবে নাগাদ সেটা আসলে কার্যকর হতে পারে? কারণ মাদার ভেসেল সরাসরি যদি না আসতে পারে, আমাদের তো খরচ আগের চেয়ে কমানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই। না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই কারণেই কিন্তু আমাদের যে গভীর সমুদ্র বন্দর সেটা করা আছে, যে মাতারবাড়িটা আমাদের অপারেশনালাইজ করতে হবে। এবং এটা অলরেডি আমরা পিছিয়ে গেছি এখানে, তার কারণ ওইখানে একটা বিশাল একটা বড় শিল্পাঞ্চল যেরকম হওয়ার কথা, ওইখানে স্পেশাল ইকোনমিক জোন আছে। এর পাশাপাশি পুরো জাপানের একটা ইন্ডাস্ট্রিয়াল সিটির মতো করে ওইটা তৈরি করার কথা, সাংহাইয়ের মতো করে যেমন আমরা চিন্তা করছি। অন্যদিকে আমরা জাপানের যে বড় বড় শিল্পাঞ্চল ওগুলোর কথাও চিন্তা করছি আর কি, যে ওইখানে সমস্ত কিছু করবে। ওইখানে রিনিউয়েবল এনার্জি হবে, ওইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। তো সব কিছুর কথা চিন্তা করি মাতারবাড়িটা করা। একই সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়া, এই পাশে হচ্ছে থাইল্যান্ড, সব কিছুকে আমরা কাভার করব। কিন্তু সেটা স্বপ্নের মতো আমার কাছে মনে হচ্ছে, যে স্বপ্ন যেরকম দেখে আমরা হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়, এখন হয়ে গেছে সে অবস্থা। পরিকল্পনা আসলে কল্পনাই থেকে গেছে অনেকটাই। এটা খুব দুঃখজনক, তার কারণ এটা আমাদের গেম চেঞ্জার হতে পারতো ওই পুরো অঞ্চলের জন্য। এবং এই কতগুলো স্পেশাল ইকোনমি ওই পুরো মহেশখালীকে কেন্দ্র করে করা,
তো সেগুলো বাস্তবায়িত হচ্ছে না, সেখানকার সাথে চট্টগ্রামের যে সিপোর্ট সেটারও কানেকশনটা হচ্ছে না। তাইলে কতদিন পরে আমরা এটা করব? অবশ্যই নতুন যে এই সরকার একটা মহাপরিকল্পনা তৈরি করেছে, একটা কৌশলপত্র 2031 সাল পর্যন্ত, তো সেটার মধ্যে আমরা এই সিপোর্টগুলোকেও দেখছি, কিন্তু ওই মার্তার বাড়িটাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে আসতে হবে। যা কিছু সময় চলে গেছে সেটাকে বাদ দিয়ে এখন যত দ্রুত রেখে কমপ্লিট করা যায়। এর সাথে এটা তো হচ্ছে বিজি আর কি গেটওয়ে এটা, তো এটার সঙ্গে আবার আমাদের যে থার্ড টার্মিনাল যেটা আছে সেটা একটা সংযোগ আছে, তারপরে আরও নানা রকমের যে সড়ক রেলপথ এগুলো সংযোগ আছে। এটা একটা জাপানের যে পরিকল্পনা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট গেটওয়ে, সেই গেটওয়ের একটা পার্ট হিসেবে মাতারবাড়িকে ফাস্ট ট্র্যাকে করতে হবে। আর অন্যদিকে এই যে আমাদের এইখানকার যে থার্ড টার্মিনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, তো সেটা করে যত দ্রুত অপারেশনালাইজ করতে পারবো তত আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের খরচটাও কমে আসবে এবং ব্যবসা বাড়বে। তো সেইভাবে দেখে আমাদের আসলে এগুলো করা উচিত। পায়রা বন্দরের তো খরচ অনেক বেশি আপনি বলছেন, পায়রা বন্দর কি কোনোভাবেই আমাদেরকে খরচ কমিয়ে সেটাকে ব্যবহার উপযোগী করা সম্ভব না? কীভাবে এটাকে আসলে আমাদের অর্থনীতির সঙ্গে যুক্ত করা যেতে পারে? এখন আমরা তো এটা করে ফেলেছি, যাই হোক আমরা চিন্তা ভাবনা হয়তো একরকম করেছিলাম, কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে যে সে ড্রাফটটা কন্টিনিউয়াসলি একটা লেভেলে রাখা যাচ্ছে না। মানে 18 মিটার তো মিনিমাম লাগবে, তো সেটার জন্য আমরা চিন্তা করছিলাম, কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে ড্রেজিং করতে হয়। আর ওইটাকে আমরা যেভাবে প্রজেকশনে দিচ্ছিলাম যে না এটা একটা বিশাল অর্থনৈতিক লাভ নিয়ে আসবে আমাদের জন্য, তো কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। এটা অপারেশনালাইজ করতে সেখানে যে ওএনএম এটার যে খরচ, তো সব মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যত বেশি বা এই যে ড্রেজিংয়ের কস্ট যত বেশি, সেই অনুযায়ী কিন্তু আমাদের আসলে জাহাজে সেভাবে হচ্ছে ব্যবসা করা, সেভাবে আমার মনে হয় না যে সেটা সম্ভব হচ্ছে। তো এটার জন্যে আমাদের এখন একটু সিদ্ধান্ত নিতে হবে যে এটাকে আমরা কী কাজে ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব। প্রয়োজনে আমাদের এখানে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, টেকনিক্যাল ম্যান পাওয়ার নিয়ে আসতে হবে এবং একটা কস্ট এফিসিয়েন্ট ওয়েতে এটাকে আসলে চালাতে হবে। এবং আসলে এটা যদি আমরা চালাতে না পারি, দীর্ঘমেয়াদে যদি লাভজনক না হয়, তাহলে অন্য চিন্তা করতে হবে, এটাকে বাদ দিতে হবে। কিন্তু এটাকে এইভাবে এখন রেখে দিয়ে আমরা না ধরি না করি এরকম করে হলে হবে না। হ্যাঁ, তো এখন এটা একটা বড় সমস্যা আমাদের, যে আসলে এখানে তো খরচ হচ্ছে, এটা ওইখানকার একটা কর্তৃপক্ষ আছে, ওইখানে কিছু না কিছু আমরা ক্যাপিটাল এগুলো করছি, কিন্তু আলটিমেটলি আমাদের যেটুকু চিন্তা ভাবনা ছিল রিটার্ন আসবে, ওইখানে জাহাজ আসবে, তো সেগুলো তো হচ্ছে না। তো এখন এইভাবে আসলে একটু এটাকে ফেলে রাখারও তো কোনো সুযোগ নেই। তো এখন থার্ড পার্টি দিয়েও যদি কিছু করা যায়, এখানে কিছুটা কষ্ট অন্তত কাভার করা যায়, এবং আমরা যদি ইন্টারন্যাশনাল বিজনেসটাকে ওইভাবে নিয়ে আসতে পারি, শিপিং লাইনটা আনতে পারি, তো এইভাবে করে একটু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করা উচিত। তো এবং এটা তো মাঝামাঝি জায়গাতে আছে, এই পাশে আছে মংলা, ওই পাশে আছে চট্টগ্রাম আর মাতারবাড়ি, তো এটা একটা কমন লাইন তৈরি করা যায় কিনা সেটাও দেখতে হবে। এবং আমি মনে করি যে এক্সপার্টদের নিয়ে এসে বসলে এটার একটা সমাধান বের হবে। নতুন করে কোনো পরিকল্পনা নিয়ে যাওয়া যায় কিনা আমরা প্রত্যাশা করছি দেশের বন্দরগুলো আসলে অর্থনীতির যে মূল ধারা, সেই ধারার সঙ্গে যুক্ত করা হোক।